এদিকে জমার পরেই আওয়ামী লীগের ভয়ানক অ্যাকশন শুরু। নির্বাচনের তফসিল বয়কটের ডাক, রীতিমতো রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে সাজানো হচ্ছে ভয়ানক প্ল্যান। সরকার পতনে আর বেশি দেরি নাই বলে হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা। জাতীয় নির্বাচনের তফসিলের পরেই দেশের নানা স্থানে আওয়ামী লীগের তাণ্ডব, রাজপথে শোডাউন আর নির্বাচন প্রতিহতের হুমকি। তাহলে কি তফসিলের এই সময়ের অপেক্ষা করছিল আওয়ামী লীগ? দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। খেলা কিন্তু আওয়ামী লীগের আবারও শুরু হয়েছে। আপনারা জানেন গতকাল সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনের তফসিল মুখের পরে না করে দিয়েছে বা বয়কট করে দিয়েছে আওয়ামী লীগ। রীতিমতো তাণ্ডব শুরু করেছে সারা দেশে। দর্শক কথা বলাচ্ছি না, চলুন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ। তাণ্ডব শুরু করেছে, কিয়ামত ঘটাতে চলেছে। রীতিমতো শেখ হাসিনা এই বিষয়ে জুমার পরে ভাষণও দিয়েছে। চলুন একে একে সম্পূর্ণ সংবাদ দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। জাতীয় নির্বাচনের তফসিলের পরেই দেশের নানা স্থানে আওয়ামী লীগের তাণ্ডব, রাজপথে শোডাউন আর নির্বাচন প্রতিহতের হুমকি। তাহলে কি তফসিলের এই সময়ের অপেক্ষা করছিল আওয়ামী লীগ? আমি গন্ডগোল দেখছি, আমি রাজাকার দেখছি, কিন্তু এরকম দেখি না। ঠিক এই শঙ্কা করছিল অনেকে যে তফসিল ঘোষণা হলেই আওয়ামী লীগ তার কার্যক্রম শুরু করবে। দেশে অরাজকতা সৃষ্টি করতে নানা ছক তাদের হাতে, এমনকি নির্বাচন প্রতিহতের হুমকিও রয়েছে। এমন অবস্থায় মাঠে সক্রিয় আওয়ামী লীগ। একদিন আগেই এক জরিপ প্রকাশ করেছে প্রথম আলো। তারা বলছে, জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশিরভাগ মানুষ। একটি বড় অংশ অবশ্য আওয়ামী লীগকে ভোটে দেখতে চান না। এদিকে নির্বাচন ঘিরে 9 লাখ সেনা মাঠে নামছে। মূলত আগামী কয়েক সপ্তাহে নির্ধারণ হবে দেশের ভাগ্য। কোন পথে যাবে দেশের আইন শৃঙ্খলা, সেদিকেই নজর সবার। মাঠে আওয়ামী লীগ, একদিকে জামাত, বিএনপি সংকট। সব মিলে নির্বাচন কি মাঠে গড়াচ্ছে নাকি সংঘাত ছড়িয়ে পড়ছে? আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে শিক্ষকরা স্মারকলিপি দিতে গেছে, তাদের উপর হামলা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং যেভাবে তাদের অপমান করা হয়েছে। আমাদের নারী শিক্ষক বা পুরুষ সেটা বলে না, এরা কোনো কিছুই মানে না। বাবা মা জানি না এদের আছে কিনা বা তাদের কোনো লেহাস্তবে শিখিয়েছে কিনা, সেটা এখন সন্দেহ। কিন্তু এরা যে সন্ত্রাস এবং গুন্ডামি খুব ভালো জানে, সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর যেভাবে তারা হামলা করেছে, অপমান করেছে, ঠিক একইভাবে আজকে আমাদের শিক্ষকদের উপরে এইভাবে হামলা করেছে। তীব্র নিন্দা আমি জানাচ্ছি। 2024 সালের সেই 15 জুলাইয়ের পর থেকেই কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আর সেখানে ওই হত্যাকাণ্ড করে কিন্তু সব দোষ আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে দেওয়া হচ্ছিল। এখনও তারা সেই কাজই করে যাচ্ছে এবং প্রত্যেকের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করলেন, ঠিক তখনই তার উপর আঘাত আসলো। কারণ বাংলাদেশ, এই বিধ্বস্ত বাংলাদেশ নিয়েই কিন্তু জাতির পিতা 9 ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করেছিলেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশের মানুষের জীবনের সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে একটা শান্তি, নিরাপত্তা সৃষ্টি হয়েছিল। আর তখন করলো চরম আঘাত। শুধু আমার বাবাকেই মেরেছে তা না, একই সাথে আমার মা, আমার 3 ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার একমাত্র চাচা এবং আমাদের আত্মীয় পরিবার পরিজন সহ, বিশেষ করে মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের উপরে বেশি ক্ষোভ। তাদেরকে নির্মমভাবে হত্যা করে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এই স্বাধীনতা, এখন অনেক কথা শোনা যায় বাংলাদেশে। কেবল স্বাধীনতা দরকার ছিল কি, 47 সালেই তো স্বাধীন হয়েছে। হ্যাঁ, 47 সালে পাকিস্তান নামে একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রাষ্ট্রটা যে সৃষ্টি হলো, এখানেও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে। এই পাকিস্তান অর্জনে তিনি কিন্তু দিনরাত পরিশ্রম করেছেন এবং মানুষকে জাগ্রত করেছেন। আজকে যদি পাকিস্তান সৃষ্টির অবস্থাটা আপনারা দেখেন, আমরা বাংলাদেশের এই ভূখণ্ড অর্থাৎ পূর্ববঙ্গ, আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম এবং শিক্ষা দীক্ষা কালচারের দিক থেকে
বৈদেশিক অর্থ উপার্জন সব কিছুর দিক থেকে কিন্তু বাংলাদেশটাই ছিল অগ্রগামী, অর্থাৎ তদন্তর পূর্ববঙ্গ বা পরে পাকিস্তানের নাম দিল পূর্ব পাকিস্তান। সংখ্যাগরিষ্ঠ হয়েও পাকিস্তান হওয়ার সাথে সাথে, এবং আরেকটি বিষয় সকলে জানা উচিত, পাকিস্তান সৃষ্টিতে ওই পশ্চিম পাকিস্তানের কিন্তু কোনো অবদান নাই। 46 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মুসলিম লীগ কিন্তু ওই পাকিস্তানে কোনো আসনই পায়নি। এটা সেখানে কংগ্রেস বা অন্যান্য দলগুলি জিতেছিল। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তাদের নিজেদের দল জিতেছিল। মুসলিম লীগের ভরডুবি একমাত্র এই পূর্ববঙ্গেই তারা জয়লাভ করে, আর যার ফলে পাকিস্তানের দাবিটা তারা করতে পারে। কিন্তু পাকিস্তান হওয়ার পর দেখা গেল রাজধানী হলো করাচিতে। আমাদের এই অঞ্চলের টাকা নিয়েই তিনবার তারা শুধু রাজধানী পরিবর্তন করলো, কিন্তু আমাদের এই ভূখণ্ড পূর্ববঙ্গে এখানে কিন্তু মানুষের ভাগ্য উন্নয়নের কোনো কাজ তারা করতো না। যে চরম বৈষম্য শুরু হয়েছিল, এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু জাতির পিতা আবার সংগ্রাম করলেন, যখন আমাদের সংস্কৃতির উপর আঘাত আসলো। বাংলা ভাষায় কথা বলা যাবে না, বিজাতীয় ভাষা উর্দু চাপিয়ে দেওয়া বা প্রতি পদে পদে আমাদেরকে হেয় করা। অথচ আমরা এই বাঙালিরাই কিন্তু পাকিস্তান সৃষ্টি করলো, বাঙালিরাই কিন্তু স্বাধীনতার জন্য সংগ্রাম করলো, আর সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি 71 সালে জাতির পিতার নেতৃত্বে। এখন যারা সেই পাকিস্তান প্রীতিটা তাদের থেকে যায়, তাদের একটা কথা আমি জানাতে চাই যে হ্যাঁ, পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেখানেও যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল, আবার তিনি এই বৈষম্যের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে, শোষণ যন্ত্রণা বিরুদ্ধে, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কারণ তিনি দেখেছেন যে এখান থেকে যা কিছু উপার্জন হয় সবই ওই পশ্চিম পাকিস্তানেই ব্যবহার হয়, বাঙালিদের জন্য কিছু হয় না। এর পুরোপুরি দৃষ্টান্ত আছে। এমনকি আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কী পেয়েছেন একটা আত্মপরিচয়, একটি দেশ, একটি পাসপোর্ট, পতাকা, সব। আজকে যারা মনে করেন আহা পাকিস্তান থাকতে খুব ভালো ছিলাম, হ্যাঁ খুব ভালো ছিল, পাকিস্তানিদের বুটে লাথি খেতে হতো। আর কিছু কিছু লোক বলে স্বাধীনতা নাকি ভুল হয়ে গেছে। হ্যাঁ, এদের কাছে ভুল, কারণ এদের কাছে ওই পাকিস্তানিদের লাথির ঝাঁটা, অপমানটা খুব বেশি ভালো লাগে। কিন্তু যারা বাঙালিরা যেহেতু স্বাধীন চেতা, বাঙালিদের সেটা পছন্দ না। বাঙালিরা স্বাধীনতাটাকে চেয়েছে এবং সেই স্বাধীনতা এনেছে, যে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে যা কিছু ছিল তাই নিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। আজকে বিজয় যাদের পছন্দ হয় না, তারা এখন 2024 সালের 5ই আগস্টের পর তারাই ক্ষমতা এসে আজকে বাংলাদেশের মান সম্মান ইজ্জত সারা বিশ্বে ধুলাই লুটিয়ে দিয়েছে। যে বাংলাদেশকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দারিদ্র্যের হার কমিয়েছিল, অতি দারিদ্র্যের হার কমিয়েছিল, বাংলাদেশে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা করেছিল, বাংলাদেশ বিশ্ব দরবারে একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে সম্মান পেয়েছিল, একটা উন্নত জাতি হিসেবে সম্মান পেয়েছিল। আজকে অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, নারীদের কোনো সম্ভ্রম নাই, শিক্ষকদের কোনো সম্ভ্রম নাই, শিক্ষকদের কোনো সম্মান নাই, এমনকি বিচার বিভাগও সম্পূর্ণ ওই মব জাস্টিসের নামে প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে নিয়ে মানুষ খুন করে, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করা, ঘরে নারীদের অপমান করা, ধর্ষণ করা, সেই ছবি আবার প্রকাশ করা, এই ধরনের নোংরামি এবং জঘন্য কাজ আজকে বাংলাদেশে চলছে। আর সেটাই নাকি তাদের স্বাধীনতা, ওইটাই নাকি লাল স্বাধীনতা। এটা হলো সব থেকে দুর্ভাগ্যের কাজে। আজকে দিন আমি এটি বলবো যে এই স্বাধীনতা অর্জন করেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, এই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কাজে আজকে যারা এখনও সেই পাকিস্তানিদের পদলেহন করে বেড়ায়, ওই 5-8টা কুকুরের দলকে উপযুক্ত শিক্ষা বাঙালিকে দিতে হবে, আবার তাদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে উন্নত সমৃদ্ধ ইনশাল্লাহ আমরা করব। তার জন্য যে যেখানে আছে, আমি জানি খুবই কষ্টে আছে সবাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, যত বেশি ওরা আজকে অপরাধ করে যাচ্ছে তত তাদের মুখোশটা উন্মোচন হচ্ছে। বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই মনে করেছিল ইউনূস খুব ভালো একটা মানুষ, একদম মানে সে শান্তিতে বিশ্বাস করে, কিন্তু সে যে কত বড় অশান্তি করতে পারে, আজকে বাংলাদেশটাকে জঙ্গির দেশে পরিণত করেছে। বাংলাদেশের মা বোনের ইজ্জত থাকে না, বাংলাদেশের শিক্ষকদের ইজ্জত থাকে না, বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, নিরাপত্তা ধ্বংস করেছে, ঘরে বাইরে নিরাপদ না, ঘরের ভিতরে মানুষ খুন হয়ে যায়। যেহেতু হত্যার বিচার হচ্ছে না, যেই পারুক খুন করে মনে করে সেই তো ভালো। কারণ জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড এবং যত পোড়াও জ্বালাও যা হয়েছে, সবাইকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায়বদ্ধতা দেওয়া হয়েছে। কাজে মানুষের এখন সেটাই মনে হয় যে যতই অপরাধ করুক, তারা ইউনূসের পার্টি, এনসিপি হোক আর জামাত শিবির হলেই তো বাস, আর বিএনপি হলে 7 খুন মাপ, কারণ সব মামলা তো আওয়ামী লীগের বিরুদ্ধে।
কিন্তু আজকে আওয়ামী লীগে এই দেশের স্বাধীনতা এনেছে, আওয়ামী লীগ এই দেশের অর্থনৈতিক মুক্তি দিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে। আবার সেই মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সকল জাতিকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের যা যা কিছু আছে সব নিয়েই এর মোকাবেলা করতে হবে। বিজয় জনতার হবেই, এটা একটা সাময়িক আঘাত, এখান থেকে আমরা উত্তরণ ঘটাবই। এই প্রতিজ্ঞা নিয়েই আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত চাই, যে আপনারা কি বলতে চান। দেখলেন তো সম্পূর্ণ ভিডিও, এখন আপনারা কি বলতে চান একটু জানাবেন। দর্শক কথা বলাচ্ছি না, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর পরবর্তীতে এতে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।